নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রয়াত হলেন দেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার ভোরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। জাকির হোসেনের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন দেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। রবিবার রাতেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয় সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এরপর সোমবার ভোরে পরিবারের তরফেই তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পুলমোনারি সাইরোসিস সমস্যায় ভুগছিলেন তিনি। প্রসঙ্গত, রবিবার জাকির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেন। তিনি জানান যে সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউতে ভর্তি জাকির। কিংবদন্তি শিল্পী জাকির হোসেনের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে উস্তাদ জাকির হোসেনের স্মৃতি রোমন্থন করেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত। অসাধারণ প্রতিভার অধিকারী হিসেবে তিনি স্মরণীয় থাকবেন। উনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় বিপ্লব এনেছিলেন। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বিশ্বের মঞ্চে তুলে এনেছিলেন তবলাকে। তার তালে অসংখ্য শ্রোতাকে বুঁদ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বিশ্বের সঙ্গীতকে মিশিয়েছিলেন তিনি। এইভাবেই সাংস্কৃতিক ঐক্যের আইকন হয়ে উঠেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, জাকির হোসেনের শিল্পকলা এবং সৃষ্ট করা সুরের মূর্ছনা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাইকে আবিষ্ট করে রাখবে। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহানুভূতি রইল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ভারতের যে সকল সৈনিক শহীদ হয়েছিলেন, ১৬ ডিসেম্বর এই দিনটিতে আগরতলার এলবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পস্তবক ও সেলুট জানানোর মাধ্যমে তাদেরকে স্মরণ করার পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ ভারতীয় সেনার আধিকারিকরা। এদিন ভারতীয় সেনার 57 মাউন্টেন ডিভিশনের উদ্যোগে অ্যালবার্ট এক্কা পার্কে বিজয় দিবস পালন করা হয়। এতে রাজ্যপাল, মন্ত্রী শান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সেনা মেডেল প্রাপক সমীর চরণ কার্তিক, কে এস প্রমুখ। সেনার তরফে এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি স্যালুটও জানানো হয়। এই উপলক্ষে একটি সাইকেল র্যালিরও আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল। এদিন রাজ্যপাল ১৯৭১-এর যুদ্ধে বিশাল পরিমাণ পাকিস্তানি সেনার আত্মসমর্পণের কথা উল্লেখ করে বীর শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। से ये 16 दिसंबर है, जिस दिन 90,000 पाकिस्तानी सोल्जर्स सरेंडर होके हार मान लिया था। उस विजय दिवस के संदर्भ में आज मैं फिर एक बार अपने आर्मी के जितने भी जवान प्राण त्याग दिए हैं, उन लोगों को मैं आभार प्रकट करता हूँ। उनके फैमिलीज़ को मैं अच्छे भगवान शक्ति दे, ऐसा मैं प्रार्थना करता हूँ। 18 এবং 19 ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলো ত্রিপুরা প্যারা গেমস। এই প্যারা গেমসকে কেন্দ্র করে ময়দানে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে প্রাপকদের সামাজিক পেনশন যেমন দেওয়া হবে, তেমনি শিবির করার পাশাপাশি দিব্যাঙ্গদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলকারীদের মধ্যে প্রথম 10 জনকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিগত বছরের ন্যায় এবছরও খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসছে 18 এবং 19 ডিসেম্বর এই গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্যারা গেমসের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 18 ডিসেম্বর বিকেলে এর উদ্বোধন করা হবে। এর উদ্দেশ্য হলো একদিকে দিব্যাঙ্গদের মধ্যে খেলাধুলার প্রসার এবং অপরদিকে তাদের জন্য যে সকল প্রকল্পগুলো রয়েছে এই সম্পর্কে তাদের সচেতন করা। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানালেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন 18 তারিখ বিকাল 3টায়, সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। এদিন তিনি আরও জানান যে এই দুদিন সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে সেখানে শিবির করা হবে, যেখানে প্রাপকদের সামাজিক পেনশন দেওয়া হবে। ইতিমধ্যেই 2789 দিব্যাঙ্গজন এই সামাজিক পেনশনের জন্য তাদের আবেদন জমা দিয়েছে। তিনি এদিন জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে 80% দিব্যাঙ্গদের সামাজিক পেনশন দেওয়া হয়, কিন্তু রাজ্যে 60%-এর অধিক হলেই এই পেনশন দেওয়া হয়। তিনি জানান, রাজ্যে 15,000-এরও বেশি দিব্যাঙ্গদের সামাজিক ভাতা দেওয়া হয়ে থাকে। এদিন তিনি জানান, রাজ্যে 60%-এর অধিক যারা রয়েছেন তাদের 100%-কে ভাতা দেওয়া হবে। সেদিন মাঝে দিব্যাঙ্গদের ইউআইডি কার্ড দেবার জন্য শিবির করা হবে। ডিডিআরসির মাধ্যমে তাদের আই কার্ড প্রদান করা হবে এবং তাদের জন্য বিভিন্ন সামগ্রীও প্রদান করা হবে। নতুন করে দিব্যাঙ্গদের মধ্য থেকে ইউআইডি কার্ড করার আবেদনপত্র গ্রহণ করা হবে। ময়দানে এই দুদিন বিভিন্ন দপ্তরের 50টিরও বেশি স্টল থাকবে। তিনি এদিন জানান, দিব্যাঙ্গদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলকারীদের মধ্যে প্রথম 10 জনকে বিগত বছরের ন্যায় এই বছরও আর্থিক পুরস্কার দেওয়া হবে। মাধ্যমিকে প্রথম 5 জনকে 24,000 করে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 5 জনকে 54,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া এই প্যারা গেমসে 14টি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এবার সোনিয়া গান্ধীর কাছ থেকে নেহেরুর চিঠি ফেরত চাইল মোদী সরকার। প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরির তরফে সোনিয়া গান্ধীর কাছ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলো ফেরত চাওয়া হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর কাছেও এই অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালে প্রথমার্ধের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। সূত্রের খবর, তিনি এদিন বলেন, সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে জনগণের উদ্দেশ্যে বারবার আবেদন জানানো হয়েছে। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ হয়, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। রেগাও টুয়েব প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক মজুরি 600 টাকা করা সহ 5 দফা দাবিতে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। সারা রাজ্যেই এই 5 দফা দাবিতে গণ অবস্থান করে সংগঠন। 5 দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সোমবার 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। এদিন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে জানিয়েছে, এই দাবিতে সারা রাজ্যেই সংগঠনের তরফে এই গণ অবস্থান করা হচ্ছে। তদ্রূপ আগরতলাতেও এই গণ অবস্থান করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ভয়াবহ বন্যায় অনেক ক্ষতিগ্রস্তরা সরকারি আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে জনগণকে ঘর তোলার জন্য যে টাকা দেওয়া হয়েছে তা অনেক কম দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এছাড়া রেগাও টুয়েব প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক মজুরি 600 টাকা করা, সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করা, গোটা দেশে আদিবাসী মহিলাদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করা সহ সংগঠন 5 দফা দাবি জানাচ্ছে রাজ্য সরকারের কাছে। এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 5টা দাবি নিয়ে আজ রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা কেন্দ্রে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই যে কর্মসূচি, সে কর্মসূচিতে যে 5টা দাবি আমরা গ্রহণ করেছি এই গণ অবস্থান কর্মসূচির জন্য, এই দাবিগুলো হচ্ছে রেগাও টুয়েবে বছরে 200 দিনের শ্রম দিবস সৃষ্টি করতে হবে, দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যে সকল ভূমিহীন গৃহহীন যারা আছেন ক্ষেত মজুর সহ তাদেরকে ভূমি বন্দোবস্তর ব্যবস্থা করতে হবে এবং গৃহের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি।
বিগত বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বিজয় দিবস পালন করা হয়। এদিন বিজয় দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রথম সচিব মোহাম্মদ আল আমিন সহ অন্যান্য সহকারী হাইকমিশনে কর্মরত আধিকারিকরাও। প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এদিন ভারতবাসী এবং ত্রিপুরাবাসীকেও শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় একটি আলোচনা চক্র, যেখানে বক্তাদের বক্তব্যে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় প্রসঙ্গ। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সে দেশের ইতিহাসে এক গৌরবময় দিন। 1971 সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই বিশেষ দিনটির স্মরণে সোমবার অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বিজয় দিবস পালন করা হয়। এদিন বিজয় দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম সচিব মোহাম্মদ আল আমিন সহ অন্যান্য সহকারী হাইকমিশনে কর্মরত আধিকারিকরাও। এই উপলক্ষে তিনি এদিন ভারতবাসী এবং ত্রিপুরাবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন। আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে ত্রিপুরাবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদদের এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করে যাচ্ছি। প্রসঙ্গত, ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 25 মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। বিশেষ করে বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রয়াস ছিল তাদের। সেই সময় পাকিস্তানি বাহিনী লাখ লাখ বাঙালিকে হত্যা করে। তাদের উপর সে সময় অকথ্য নির্যাতন করেছিল পাকিস্তানি হানাদাররা। প্রাণ বাঁচাতে সেই সময় অনেকেই ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিশেষ করে ত্রিপুরায় এসে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশের জনগণের ও সেনাদের সহায়তায় 3 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। 9 মাস ধরে চলা সেই যুদ্ধ সমাপ্ত হয় 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাধ্যমে। এই 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। বিশ্লেষকদের মতে এত বিশাল সংখ্যক সেনাবাহিনীর আত্মসমর্পণ সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই গৌরবময় ইতিহাস আজও সে দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানকেও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে, যার সুযোগ্য নেতৃত্ব এবং ভারতের সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তান চিরতরে অস্তাচলে গিয়ে নবরূপে উদ্ভাসিত হয়েছিল বর্তমান স্বাধীন বাংলাদেশের। উর্দু ভাষার জায়গায় সেদিন সগৌরবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেক বাঙালির মাতৃভাষা বাংলা ভাষার। এই সোনালী দিনগুলো আজও প্রত্যেকটি বাঙালি জাতির হৃদয়ে গেঁথে রয়েছে। আর এই গৌরব গাথার সাথে রয়েছে হাজার হাজার নরনারী বীর সেনানীদের আত্মবলিদান। তাদের এই আত্মবলিদানকেও এদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয় উভয় দেশে। এদিন যেমনটা করা হয়েছে আগরতলা এলবার্ট এক্কা পার্কেও। বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ও সেনা আধিকারিকরা এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পাশাপাশি এই বিজয় দিবসকে কেন্দ্র করে এদিন আগরতলার সহকারী বাংলাদেশ হাইকমিশনে অনাড়ম্বরভাবে হয় একটি সংক্ষিপ্ত আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বনামধন্য বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে বিভিন্ন গুণীজনরা। তাদের আলোচনায় এদিন উঠে আসে মহান মুক্তিযুদ্ধের সে দিনগুলোর গৌরব গাথা।
আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্যের আলোচনায় এদিন উঠে আসে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ত্রিপুরার গুরুত্ব। সারা ত্রিপুরায় তখন 15 লক্ষের মতো লোক থাকতো এবং বলা হয় যে প্রায় সমসংখ্যক লোক তখন ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন এবং এই আগরতলা বা এই ত্রিপুরা ছিল তখন মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার। এখানে জিয়াউর রহমান ছিলেন, উনি সাবরুমের হরিণায় থাকতেন। এরকম খালেদ মোশাররফ, উনি ব্রাহ্মণবাড়িয়ার, উনি আগরতলাতেই থাকতেন। তো এইরকম এখানে অনেক মিটিং হতো, কর্নেল ওসমানীও এখানে এসেছেন। তো এই আলোচনায় ডক্টর অনুপ সাহার কণ্ঠে উঠে আসে সেই তাজা স্মৃতি। মুক্তিযুদ্ধের সময় অন্যান্যদের সাথে মিলে সেদিন তিনিও চাঁদা তুলেছিলেন। তার সুপ্ত মনের সেই অভিপ্রায়ও উঠে আসে এই আলোচনায়। দেশের সাথে আমার এবং ওই প্রথম আমি আমার সোনার বাংলা আমি সবাই ভালোবাসে এই গানটা শুনলাম, সেই যে বাংলাদেশকে ভালোবাসা শুরু করলাম সেটা এখনো বহমান এবং আশা করি সেটা থাকবে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ছাড়া উভয় দেশের আত্মিক সম্পর্ক ভাবাই কঠিন। যত বেশি পারস্পরিক ক্ষেত্রে সম্পর্কটাকে সুদৃঢ় করবার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে অসম্ভব, ৭১কে বাদ দিয়ে অসম্ভব, ৫২কে বাদ দিয়ে অসম্ভব। কার বিজয়, কিসের বিজয়? এটা হবে একটি অনেক ভাবনা, যে ভাবনার আদৌ আমরা ফলপ্রসূ করতে পারব। তাই এই সময় দাঁড়িয়ে এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে আসুন আমরা প্রত্যয়ী হই। আমরা আমাদের বাঙালি জাতি, বাঙালি কৃষ্টি এবং বাঙালি সংস্কৃতির আভিজাত্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করব, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। এদিন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল মুক্তিযুদ্ধের পটভূমিকায় উভয় দেশের মূল ভিত্তি গণতন্ত্রের পরাকাষ্ঠায় জনগণের মতবাদের গুরুত্বকে তার বক্তব্যে এদিন তুলে ধরেন। ডেমোক্রেসির মূল কাজ হলো অ্যাকোমোডেশন অফ অপিনিয়ন। উইদাউট দ্য অ্যাকোমোডেশন অফ অপিনিয়ন দেয়ার ক্যান বি নো কনসেপ্ট অফ ডেমোক্রেসি। যোগ্য বিবেকানন্দ বলতেন যে মানবতার ধর্মের চূড়ান্ত পর্যায়ে হলো সহিষ্ণুতা, তারপরে হলো গ্রহিষ্ণুতা, যে আমি পরের মতটা শুধু সইব না, যদি ভালো লাগে সেটাকে আমি গ্রহণও করব। মহামতি ভল্টেয়ার, ফরাসি বিপ্লবের যিনি মূল মন্ত্রদাতা, ভল্টেয়ার বলেছেন যে আমার মতের সাথে তোমার মত নাও মিলতে পারে, কিন্তু আমার মতের সাথে তোমার মতটাও যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমি আমার জীবন দিতে পারি। এভাবে এই দিন বক্তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিজয় দিবসের তাৎপর্য যে কতটা গভীরে নিহিত রয়েছে, আর তা এপার বাংলাই হোক কিংবা ওপার বাংলাই হোক না কেন, তা কি আর বলার অপেক্ষা রাখে? ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার এই অবরোধের কারণে রাস্তায় আটকে পড়লেন মন্ত্রী সুধাংশু দাস। ঘটনা খোয়াইয়ের ধলাবিল চৌমুহনী এলাকায়। সোমবার খোয়াইয়ের ধলাবিল এলাকায় একটি অটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। দুটো গাড়ি দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। এরপর তারা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ বা ট্রাফিক কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন এই এলাকায় সকাল থেকে ভেহিক্যাল চেকিংয়ে বসার ফলে দুর্ঘটনা আরও বেশি করে ঘটে চলেছে বলে আরও অভিযোগ।
সাইজমুখের মধ্যে ডেলি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমাদের ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে সাইজমুখের এখানে ব্যারিকেড দেওয়া হয়, আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়, এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিতে। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওখানে এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন নিয়ে মানে বসি আর কি। এদিন এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময়ে আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তখন মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায়। মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলো পূরণে মন্ত্রী আশ্বাস দেওয়ার পরই অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, এক দুইজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টের যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। অবরোধ তুলে নেওয়ার পর পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয়। এখন দেখার এলাকাবাসীর দাবি কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত। সোমবার মৎস্য দপ্তরের উদ্যোগে ধর্মনগর মৎস্য চাষীদের জন্য একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। ধর্মনগরের শিববাড়ি রোড ও পোস্ট অফিস রোডের সংযোগস্থলে রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায় ও মৎস্য দপ্তরের বাস্তুকার চিরাং রিয়াং সহ আরো অনেকে। মানুষ দাঁড়িয়ে যেতে পারে যদি তার বাবা মা ছোটবেলা থেকে তৈরি করে। ম্যাক্সিমাম বাবা যদি সে ট্যালেন্টেড না হয়, হেভি ব্রেইনি না হয়, ঢাকায় 5টা 7টা 10টা মাস্টার দিয়ে ঠেকাইয়া বিএ বিএসসি কোনো এমএ, এরপরে লাইন বেকারে এটা জীবনের কিন্তু চলে গেল 25-26 বছর, এই স্কুল লেভেল টু ইউনিভার্সিটি লেভেল। হায়ার সেকেন্ডারি পরেই যদি তার মা বাবা তাকে অনুপ্রেরণা দিয়ে
ব্যবসার কাজে লাগাতো। ভারতবর্ষের এত দুঃখ দুর্দশা থাকতো, চাকরি 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 চাকরি, খালি চাকরি, একটা চাকরি লাগে, যে সাথে একটা চাকরি দিয়ে আলাম, খাইয়া পড়ে যেন বাঁচি, 2000, 3000, 4000, 5000, 6000 চলবো। বর্তমানে বহু সোলার লাইট বিকল অবস্থায় রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লকে ও পঞ্চায়েতে জানালেও সোনামুড়ায় কলমক্ষেত নাগরিকদের দাবি আর পূরণ হয় না। গ্রামীণ এলাকায় রাস্তার পাশে সরকারের পক্ষ থেকে যে সোলার লাইট বসানো হয়েছে সেগুলো বর্তমানে অধিকাংশই নষ্ট। কোনোটি 2 বছর, আবার কোনোটি 6 মাস অতিক্রান্ত হলেও পঞ্চায়েতের তরফ থেকে কোনো হেলদোল নেই এগুলো ঠিক করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবার ক্যামেরায় ধরা পড়ল মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কমলক্ষেত গ্রাম পঞ্চায়েত, উরমাই গ্রাম পঞ্চায়েত, তেলকাছলা গ্রাম পঞ্চায়েত, ঘ্রানতুলি গ্রাম পঞ্চায়েত ও দশরথবাড়ি এডিসি ভিলেজের অধিকাংশ সোলার লাইট বিকল হওয়ার চিত্র। এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য, পথ চলতি মানুষের জন্য রাত্রিকালীন মানুষ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে তাই গ্রামের গুরুত্বপূর্ণ বাজার মোড়ে মোড়ে উপযুক্ত জায়গায় এই সোলারগুলো লাগানো হয়েছিল সরকারিভাবে। দেখা গেল কোনো কোনো সোলার লাইট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ড্যামেজ কন্ট্রোলে পরিণত হয়েছে। কমলক্ষেত গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে বিশেষ করে সজল চৌমোহনীর একটি সোলার লাইট দীর্ঘ 1 বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। 2 এবং 3 নম্বর ওয়ার্ডে 60টি সোলার লাইট বিভিন্ন রাস্তার ধারে লাগানো হয়েছে। এর মধ্যে একটি সোলার লাইট সম্পূর্ণভাবে আলো দিলেও বাকিগুলো একেবারে ড্যামেজ হয়ে পড়েছে। ব্লকে ও পঞ্চায়েতের অধিকাংশ সোলার লাইট নষ্ট বলে জানিয়েছেন এক এলাকাবাসী। তো আপনারা পঞ্চায়েতে জানাইছি কি কইছে এরা কইছে আইব আইয়ে ঠিক করে দিব গেলে দিয়ে কয় এর প্রধান জানাইছি। আচ্ছা, তো এভাবে পঞ্চায়েতে আপনার জানা মতন আর কোনো নষ্ট আসেনি? আছে, প্রচুর আছে। তো এই যে 4 মাস ধরে এই সোলারটা নষ্ট হয়ে রইল, আপনাদের সুবিধার জন্য বসানো হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আপনার সুবিধা লেগে বসে, অন্ত চলে না, এটা অন্ত নষ্ট হয়ে গেছে, বন থেকে না বনবালা। এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, এগুলো লাগিয়ে মানুষ যখন সুবিধেই পাচ্ছে না তার থেকে এগুলো খুলে রাখা অনেক ভালো ছিল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। হাড় কাঁপানো ঠান্ডায় মোড়া রাজধানী দিল্লি। সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা নেমে গেছে 4.5 ডিগ্রি সেলসিয়াসে। এ নিয়ে দ্বিতীয় দিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল 5 ডিগ্রির নিচে। কোনো কোনো জায়গায় আরো নিচে নেমে যায় তাপমাত্রা। পুষা এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি সেলসিয়াসে। আয়ানগরে ছিল 4 ডিগ্রি। মৌসুম ভবন জানিয়েছে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে, যা আগামী কয়েকদিনে আরো বাড়বে। এদিকে ত্রিপুরায়ও জাঁকিয়ে পড়েছে শীত। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী হয়ে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়।